ইরানের মরুভূমি থেকে শুরু করে ইসরায়েলের শহর, আবার আমেরিকার পেন্টাগন থেকে চীনের ওয়ার রুম, সব জায়গাতেই এখন একটা বড় প্রশ্ন ঘুরছে। সত্যিই কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আর আগের মতো কাজ করছে না? যেগুলোকে একসময় অজেয় মনে করা হতো, সেগুলোর ক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ইরান আর ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ সবাইকে একটা বাস্তব ছবি দেখিয়েছে। এখনকার যুদ্ধ আগের মতো নেই। এখন হাইপারসনিক মিসাইল আর ড্রোন এত দ্রুত আর এত চতুরভাবে আক্রমণ করে যে অনেক পুরনো ডিফেন্স সিস্টেম তা সামলাতে হিমশিম খাচ্ছে। আমরা দেখেছি কিভাবে তেহরান থেকে ছোড়া মিসাইল তেল আবিব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আবার ইরানের দিকেও সব আক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না। মানে দুই পক্ষেরই কিছু না কিছু দুর্বলতা সামনে এসেছে। এই পরিস্থিতিতে সবার নজর পড়েছে ভারতের দিকে, কারণ ভারত চুপচাপ নিজের মতো করে একটা শক্তিশালী এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করেছে, যা অনেকটাই আলাদা। যখন অন্য দেশগুলো তাদের সিস্টেম নিয়ে সমস্যায় পড়ছে, তখন ভারত দেখাচ্ছে কিভাবে একসাথে অনেক স্তরের সুরক্ষা তৈরি করা যায়। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটা আসলে বড় বড় অস্ত্র প্রস্তুতকারী দেশগুলোর সুনামের লড়াইও। আমেরিকার থার্ড, ইসরায়েলের আয়রন ডোম, রাশিয়ার S-300 সব কিছু নিয়েই এখন নতুন করে আলোচনা হচ্ছে, কারণ বাস্তব যুদ্ধে সব সিস্টেম শতভাগ সফল হচ্ছে না। এই সময়ই ভারতের একটা বড় উদাহরণ সামনে আসে। ধরা যাক সীমান্তে হঠাৎ করে ড্রোন আর মিসাইলের আক্রমণ হলো। আগে এমন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ত, কিন্তু এখন ভারত তার একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমকে একসাথে ব্যবহার করে এমন একটা সুরক্ষা তৈরি করেছে যেখানে আকাশেই বেশিরভাগ হুমকি শেষ হয়ে যায়। ভারতের এই শক্তির পেছনে আছে কয়েকটা বড় সিস্টেম। প্রথমেই আসে S-400। এটা রাশিয়ার তৈরি হলেও ভারত এটাকে নিজের মতো করে ব্যবহার করছে। এই সিস্টেম অনেক দূর থেকে শত্রুর মিসাইল বা বিমান শনাক্ত করতে পারে এবং একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। ফলে শত্রু বুঝতেই পারে না কোন দিক থেকে তার ওপর আঘাত আসবে। তারপর আছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটা খুব দ্রুত কাজ করে এবং ছোট ড্রোন থেকে বড় হুমকি সব কিছু ধ্বংস করতে পারে। নতুন ভার্সন আকাশ NG আরও দ্রুত এবং আরও নির্ভুল। এটা ভারতের নিজের শক্তির একটা বড় উদাহরণ। যদি কোনো হুমকি খুব কাছাকাছি চলে আসে, তখন কাজে লাগে স্পাইডার। এটা খুব দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে এবং কম দূরত্বে শত্রুকে ধ্বংস করতে বিশেষভাবে তৈরি। যুদ্ধের সময় অনেক সময় একসাথে অনেক মিসাইল বা ড্রোন আসে, যাকে বলে স্যাচুরেশন অ্যাটাক। স্পাইডার এই ধরনের পরিস্থিতিতে খুব কার্যকর। সমুদ্রপথে নিরাপত্তার জন্য আছে বারাকেইট। এটা ভারত আর ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি। এই সিস্টেম সমুদ্রের কাছ দিয়ে উড়ে আসা মিসাইলও শনাক্ত করতে পারে এবং দ্রুত ধ্বংস করে। ভারতের যুদ্ধজাহাজগুলোতে এই সিস্টেম থাকায় সমুদ্র দিক থেকেও বড় সুরক্ষা তৈরি হয়েছে। সবশেষে আছে পৃথিবী এয়ার ডিফেন্স এবং AAD সিস্টেম। এগুলো এমনভাবে কাজ করে যে দূর থেকে আসা ব্যালিস্টিক মিসাইলকেও মাঝ আকাশে বা বায়ুমণ্ডলের বাইরে ধ্বংস করে ফেলা যায়। মানে শত্রুর মিসাইল মাটিতে পড়ার আগেই তা শেষ হয়ে যায়। এই সব সিস্টেমকে একসাথে যুক্ত করে ভারত এখন আরও বড় একটা নেটওয়ার্ক তৈরি করছে, যাকে বলা হচ্ছে সুদর্শন চক্র বা প্রজেক্ট কুশা। এই নেটওয়ার্কে সব রাডার, মিসাইল আর সেন্সর একসাথে কাজ করবে। যদি একসাথে অনেকগুলো মিসাইল আসে, তাহলে সিস্টেম নিজেই ঠিক করবে কোন হুমকিকে কোন সিস্টেম দিয়ে আটকানো হবে। এতে সময় কম লাগে আর ভুলের সম্ভাবনাও কমে যায়। ইরান আর ইসরায়েলের যুদ্ধে একটা বড় সমস্যা ছিল সমন্বয়ের অভাব। অনেক সময় সিস্টেমগুলো আলাদা আলাদা কাজ করছিল, কিন্তু ভারত সেই ভুলটা করতে চাইছে না। তারা শুরু থেকেই সবকিছু একসাথে যুক্ত করার দিকে জোর দিচ্ছে। এর ফলে এখন অনেক দেশ ভারতের দিকে তাকিয়ে আছে, কারণ ভারত শুধু নিজের জন্যই নয়, অন্য দেশকেও এই প্রযুক্তি দিতে পারছে। ইতিমধ্যেই কিছু দেশ ভারতের তৈরি সিস্টেম কিনতে আগ্রহ দেখিয়েছে। মানে ভারত এখন ধীরে ধীরে অস্ত্র আমদানিকারকের থেকে রপ্তানিকারকে পরিণত হচ্ছে। তবে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। চীন নতুন নতুন ড্রোন আর হাইপারসনিক মিসাইল তৈরি করছে। পাকিস্তানও নতুন প্রযুক্তি আনছে। কিন্তু ভারত এখন আর আগের মতো অপেক্ষা করে না। তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে। ভারত এখন লেজার অস্ত্র আর নতুন ধরনের প্রযুক্তি নিয়েও কাজ করছে, যাতে ভবিষ্যতের যুদ্ধের জন্য আরও প্রস্তুত থাকা যায়। কারণ আগামী দিনের যুদ্ধ শুধু সৈন্যের নয়, প্রযুক্তির যুদ্ধ। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, যে দেশ নিজের নিরাপত্তা নিজের হাতে রাখে, সেই দেশই সবচেয়ে নিরাপদ। ভারত এখন সেই পথেই এগোচ্ছে। S-400, আকাশ, বারাকেইট, স্পাইডার আর পৃথিবী, এই 5টি সিস্টেম একসাথে ভারতের আকাশকে অনেকটাই সুরক্ষিত করেছে। আজকের ভারত আর আগের ভারত নয়। এখন প্রযুক্তি আছে, পরিকল্পনা আছে আর নিজের শক্তির ওপর ভরসা আছে। ভবিষ্যতে কি হবে সেটা সময় বলবে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারত এখন নিজের নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। অন্যদিকে যখন একটা দেশের ভেতরেই অস্থিরতা শুরু হয়,
তখন সেই দেশের শক্তি যতই বড় হোক না কেন ভিতটা নড়ে যেতে শুরু করে। এখন ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যেই পড়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সেখানে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো শুধু ওই দেশ নয়, পুরো অঞ্চলের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মাঝরাতে হঠাৎ করে একটা বড় ঘটনা সামনে আসে। খবর পাওয়া যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একাধিক জায়গায় পরপর ড্রোন হামলা হয়েছে। এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, কেউ আতঙ্কে দৌড়াতে থাকে, আবার কেউ বুঝতেই পারছিল না ঠিক কী ঘটছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় চারদিকে বিশৃঙ্খলা আর ভয়ের পরিবেশ। রিপোর্ট অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। বিশেষ করে রাওয়ালপিন্ডি এলাকার নাম বারবার সামনে আসছে, কারণ এই জায়গাটাকে পাকিস্তানের সামরিক কার্যকলাপের কেন্দ্র বলা হয়। এখানেই পাকিস্তানের সেনাবাহিনীর বড় বড় দফতর ও ঘাঁটি রয়েছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু আহত ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই অনেক বেশি কড়া করে দেওয়া হয়েছে। শহরের অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি নিরাপত্তার কারণে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আবার বিমান চলাচল শুরু হয়, কিন্তু ততক্ষণে মানুষের মনে ভয় আর অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে আসলে কী কারণ থাকতে পারে? অনেক বিশেষজ্ঞ মনে করছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাই এর বড় কারণ হতে পারে। গত কয়েক মাস ধরে দুই দেশের সীমান্ত এলাকায় বারবার সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান অভিযোগ করছে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামের জঙ্গি সংগঠন আফগানিস্তানের দিক থেকে ঢুকে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে এই বিষয়টা একেবারে একপাক্ষিক নয়, কারণ অতীতে এই টিটিপিকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধেই নানা অভিযোগ উঠেছে। অনেকেই বলেন একসময় এই ধরনের গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আর এখন সেই সমস্যাই উল্টো হয়ে ফিরে আসছে। এই কারণেই এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই উত্তেজনার মধ্যে পাকিস্তান একাধিকবার দাবি করেছে যে তারা আফগানিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই অভিযোগ মানতে রাজি নয়। তাদের বক্তব্য পাকিস্তান তাদের দেশের ভেতরে ঢুকে আক্রমণ করছে, যা তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত, তাই তারা প্রয়োজনে পাল্টা জবাব দিতেও প্রস্তুত। এই পুরো পরিস্থিতিতে সীমান্ত এলাকার সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ এই এলাকাগুলোতেই বেশি করে জঙ্গি কার্যকলাপের অভিযোগ ওঠে। এর সঙ্গে বাগরাম এয়ারবেসের মতো গুরুত্বপূর্ণ জায়গার কথাও বারবার উঠে আসে, যেটা একসময় আমেরিকার বড় সামরিক ঘাঁটি ছিল এবং এখনও কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তবে এই ঘটনাকে ঘিরে অনেক গুজবও ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক খবর ঘুরছে যেগুলো এখনও ঠিকভাবে যাচাই করা হয়নি। এই ধরনের পরিস্থিতিতে ভুল খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আরও ভয় তৈরি করে। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে যাচাই করা খুবই জরুরি। এই ঘটনার আরেকটা বড় দিক হল আধুনিক যুদ্ধের বদলে যাওয়া ছবি। আগে যুদ্ধ মানে ছিল বড় বড় ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর বিশাল সৈন্যবাহিনী, কিন্তু এখন ছোট ছোট ড্রোন দিয়েও বড় ধরনের হামলা চালানো সম্ভব হচ্ছে। এই ড্রোনগুলো অনেক সময় চুপিসারে এসে আঘাত করে, যেটা ঠেকানো অনেক কঠিন হয়ে যায়। পাকিস্তানের এই ঘটনাতেও সেই বিষয়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহলও বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। অনেক দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা দিতে শুরু করেছে, যাতে তারা অপ্রয়োজনীয়ভাবে ওই অঞ্চলে ভ্রমণ না করে, কারণ পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। এই আশঙ্কা থেকেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সব মিলিয়ে বলা যায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে এবং এই ড্রোন হামলা সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন সবাই অপেক্ষা করছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কী পদক্ষেপ নেন এবং এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হয়, কারণ যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে এর প্রভাব শুধু এই দুই দেশেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের উপরই তার প্রভাব পড়তে পারে।